সুপ্রিয় দর্শক, তনিক আমার দেশের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের বিচার অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, জেলা ও দায়রা জজ, ঢাকার বিশেষ জজ আদালতের 3-এর বিচারক ছিলেন জনাব মোতাহার হোসেন। আমরা মোতাহার স্যারকে আজকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমাদের পাঠকদের উদ্দেশ্যে আপনাকে পেয়ে আমরা আনন্দিত। ধন্যবাদ। স্যার, আমরা শেষ দিকে আসছি। স্যার, আরেকটা কোশ্চেন আপনাকে করতে চাচ্ছি, আপনাকে পেয়েছি আমরা। যে স্যার, আপনি যে সময়ে জুডিশিয়ারি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এখনও জুডিশিয়ারি আছে, তো আপনি স্যার একটু জুডিশিয়ারির যেই যে দুর্বলতাগুলো গত 15.5 বছরে বিচার বিভাগকে যে পর্যায়ে গিয়ে পড়ছিল স্যার, ন্যায় বিচার একটা কথা ছিল যে বিচারের বাড়ি নীরবে নিভৃতে কাঁদে। সাবেক আমাদের অ্যাটর্নি জেনারেল রফিকুল হক স্যার আদালতে এই কথাগুলো বলতেন। অনেক গুরুত্বপূর্ণ মামলাগুলো যখন আদালতে উনি সুপ্রিম কোর্ট ট্রায়ালে যেতেন, উনি বলতেন যে মাননীয় আদালত, আজকে আপনার কাছে আমরা করুণ ভিক্ষা যাচ্ছি, একটা ন্যায় বিচারের জন্য একটা মামলা নিয়ে আসছি। আপনি রাজনৈতিক বিবেচনায় বিচার করছেন। যখন এই বিচারে এই রাজনৈতিক হাওয়া পরিবর্তন হবে, শুধু আপনার এই মামলার জাজমেন্ট নয়, আপনি নিজেও পরিবর্তন হবেন, এই জন্য আক্ষেপ করতেন স্যার। এই গত 15.5 বছরে আওয়ামী লীগের টেনিয়রটাতে বিচার বিভাগের এই করুণ হাল ছিল। তো স্যার, আপনার এই বিচার বিভাগের বিষয়ে আপনার পর্যবেক্ষণ এবং আমাদের জাতির বিষয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। খুবই মূল্যবান একটা বিষয়, খুবই খুবই গুরুত্ব সহকারে এই বিষয়টা জাতি খেয়াল করে। দেখুন, আমরা অনেক সংগ্রাম, অনেক লড়াই, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক রক্তক্ষরণের ফলে, আমাদের রক্তের বিনিময়ে, লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছিল। স্বাধীনতা অর্জনের পরপরই আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের যে প্রধান আদর্শ, যেটা আমরা স্বাধীনতা যুদ্ধের ঘোষণাপত্রে পাই, সুবিচারের কথা, ন্যায় বিচারের কথা এখানে উল্লেখ আছে। তো সেই ন্যায় বিচার স্বাধীনতা যুদ্ধের পর, দেশ স্বাধীনের পরপরই, দেশ স্বাধীনের সঙ্গে সঙ্গেই আমাদের সেই ন্যায় বিচারের সমস্ত পথ ধ্বংস করে ফেলা হয়েছে। এটা আমি পেলাম সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টে। 16th অ্যামেন্ডমেন্ট কেস একটা বলে, 16th অ্যামেন্ডমেন্ট কেস। সেই কেসে CLR 2017 স্পেশাল ইস্যুতে আমি পেলাম যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরপরই আমাদের ন্যায় বিচারের সমস্ত পথ ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জাজমেন্টটা লিখেছেন মহামান্য প্রধান বিচারপতি SK সিনহা। উনি কিন্তু এই কথাটা তার রায়ে উল্লেখ করেছে। দেশ স্বাধীনের পরেই গণতন্ত্র ধ্বংস করে ফেলেছে, আইনের শাসন ধ্বংস করে ফেলেছে। উনি বলেছেন ব্যানানা রিপাবলিক। উনি এই কথাটা তার রায়টা আমাদের সচেতন সব মানুষকেই পড়ে বোঝা উচিত। 16th অ্যামেন্ডমেন্ট কেস ওটাকে বলা হয়, 16th অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল কেস। এটা 2017 সনের CLR স্পেশাল ইস্যুতে ওই জাজমেন্টটা বিস্তারিত রায়টা উল্লেখ আছে। সেখানে দেখেছি আইনের শাসন ধ্বংস করে দিয়েছে। আইনের শাসন নাকি আমরা কল্পনাও করতে পারি না। আমাদের দেশে আইনের শাসনই নেই। কবে থেকে? দেশ স্বাধীনের পর থেকেই আইনের শাসন নাই, গণতন্ত্র নেই, গণতন্ত্র ধ্বংস করে ফেলেছে। একটা স্বাধীন দেশে জাসদের নেতারা তারা দাবি করেছে 30,000 লোক তাদের খুন হয়েছে 3.5 বছরে, তার অধিকাংশ হচ্ছে মুক্তিযোদ্ধা। আমরা স্বাধীন দেশে কেন? এছাড়াও আরও প্রায় 15-16 হাজার, প্রায় 50,000 কাছাকাছি লোক একটা স্বাধীন দেশে মৃত্যুর কোনো কারণ ছিল না, হত্যার কোনো কারণ, এগুলো সব হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কোনো ন্যায় বিচার ছিল না, সুবিচার ছিল না। আজও পর্যন্ত সুবিচারের যে সুস্পষ্ট নীতি, সেটা আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়নি। একটি মাত্র কারণ, অন্যতম কারণ, প্রধান কারণ আমাদের এই সংবিধান।
সংবিধানে আমাদের ন্যায় বিচারের ব্যবস্থা নেই। আপনারা শুনলে হতবাক হবেন, সংবিধানে লেখা আছে, সংবিধান লিখেছে শুধু ক্রিমিনালরা সুবিচার পাবে। আর্টিকেল 35 ধারা 35 ক্লজ 3, আর্টিকেল 35 ক্লজ 3 আমাদের সংবিধানে ওই 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 ওখানে লেখা আছে যে এই দেশে শুধু ক্রিমিনালরা সুবিচার পাবে, আর যারা ভিকটিম, যারা অপরাধের কারণে শিকার হয়, ক্ষতিগ্রস্ত হয়, তারা সুবিচার পাবে, এ কথা বলা নেই। ডিফাইন করবেন স্যার একটু বিষয়টা। আর্টিকেল 35 হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস বা মানবাধিকারের একটা চ্যাপ্টার আছে, সংবিধানের চ্যাপ্টার নম্বর 3, সংবিধানের অধ্যায় নম্বর 3, সেই আর্টিকেল 26 থেকে 47 পর্যন্ত মানুষের যে অধিকারগুলো, এগুলো বিন্যস্তভাবে বলা আছে। এখন ন্যায় বিচার সম্পর্কে বলা আছে কোন 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 ধারায়, কোন আর্টিকেলে? আর্টিকেল 35 ক্লাস 3-তে বলা আছে কারা ন্যায় বিচার পাবে। ওখানে বলা আছে শুধু ক্রিমিনালরা ন্যায় বিচার পাবে। এই ধারাটা কোত্থেকে এনেছে? এই ধারাটা এনেছে জাতিসংঘের মানবাধিকার, সার্বজনীন মানবাধিকারের যে ঘোষণা 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘ থেকে হয়। সেই জাতিসংঘের মানবাধিকারের ঘোষণায় 30টি মানবাধিকার চিহ্নিত করা হয়েছে। 30টার মধ্যে 8 নম্বর ধারায় বলা আছে কে কে সুবিচার পাবে। ওখানে বলা আছে সুবিচার পাবে কারা? সুবিচার পাবে মামলার যারা বাদী, ক্ষতিগ্রস্ত হয়ে মামলা করে, বাদী সুবিচার পাবে। আবার বলা হয়েছে যিনি ভিকটিম, অর্থাৎ একজন লোককে আঘাত করে তার চোখ নষ্ট করে দেওয়া হয়েছে, তার হাত কেটে ফেলা হয়েছে, সে ক্ষতিগ্রস্ত হয়েছে, শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছে, সেই ব্যক্তি হলো ভিকটিম। আর বাদী, আমার সন্তানকে কেউ হত্যা করেছে, তা আমি তার বিরুদ্ধে মামলা করেছি, আমি হলাম বাদী। আমার তোমার সন্তান হারানোর ফলে আমি তো ক্ষতিগ্রস্ত হয়েছি, তাই না? আমি বাদী, তাহলে আমি সুবিচার পাইতে পারি। আর যিনি ভিকটিম, ক্ষতিগ্রস্ত হবে নানাভাবে, তিনিও সুবিচার পাইতে পারে। আর একটা হচ্ছে যার বিরুদ্ধে মামলা করা হয়েছে, আসামি, অভিযুক্ত ব্যক্তি, সেও আদালতের কাছে, ন্যায় বিচার আদালতের কাছে সুবিচার চায়। এই 3টা শ্রেণী সুবিচার পাবে। এ কথা কোথায় বলা আছে? জাতিসংঘের মানবাধিকার আইনে। ওখান থেকে এই আইনটা এনে বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়েছে। যুক্ত করার সময় এই বাদীর কথা ভুলে গেছে বা বাদ দেওয়া হয়েছে, আর যারা ভিকটিম তাদের কথাও বাদ দেওয়া হয়েছে। তার মানে আমাদের সংবিধানটা লেখা হয়েছে ক্রিমিনালদের জন্য। এ কথা কোথায় আছে? এ কথা আমাদের সংবিধানে আছে। এদেশে সুবিচার পাবে কেন মানুষ? যারা ভিকটিম, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাদের ধন সম্পত্তি লুট হয়ে যাচ্ছে, তারা কেন ন্যায় বিচার পাবে? আমাদের সংবিধানে এটা লেখা নেই। আমাদের সংবিধান, এটাকে গণতান্ত্রিক সংবিধান কোনো ক্রমেই বলা যায় না। কোনো ধাঁচেই এই বাংলাদেশের সংবিধান 72 সালে যেটা রচিত হয়েছে, এটাকে জনগণের সংবিধান বা গণতান্ত্রিক সংবিধান বলা যায় না। এই জন্য সংবিধান লেখার সঙ্গে সঙ্গে ওই সপ্তাহে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে বলেছিলেন, মুজিবর, তোমার এই সংবিধান আমি মানি না, ছেড়ে ফেলে দিলাম। এই সমস্ত কারণে, বহু কারণে এই সংবিধান বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য লেখা হয় নাই। এই সংবিধান লেখা হয়েছে ভারতীয় হিন্দুত্ববাদীর আদর্শ বাস্তবায়নের জন্য। এ কথা আমি জজ মোতাহার বলছি না। এ কথা কে বলেছে জানেন? এ কথা বলেছে জাপান গভর্নমেন্ট, এ কথা বলেছে আমেরিকান গভর্নমেন্ট, এ কথা বলেছে ব্রিটিশ গভর্নমেন্ট, এ কথা বলেছে আমাদের অল ইন্ডিয়া মুসলিম লীগ, যারা হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছে দীর্ঘ সময়, শত শত বছর ধরে, তারাও একই কথা বলে গেছে। 2013 সালে এই জাপান আমাদের এই বাংলাদেশে যখন কি হত্যাকাণ্ড ঘটলো 5ই মে শাপলা চত্বরে, এই হত্যাকাণ্ডের পর জাপান গভর্নমেন্ট একটা তদন্ত করে দেখে যে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বারবার এত গণহত্যা কেন হবে। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকাকালে হাজার হাজার লোক ওখানে খুন হলো। কেন খুন হলো? তার পরবর্তীকালে খুন আর খুন, খুনের দেশ।
এত রাহাজানি, এত সন্ত্রাসী কেন হচ্ছে? এটা 2013 সালে এই শাপলা চত্বরের ঘটনার পর জাপান গভর্নমেন্ট এটা ইনভেস্টিগেশন করে সেই ইনভেস্টিগেশন রিপোর্টটা জাপান টাইমসে 2013 সালের মে মাসে প্রকাশিত হয়। 2013 সালের মে মাসে জাপান টাইমসে এই নিউজটা প্রকাশিত হয় যে ওই যে 72 সালে যে সংবিধান লিখছে, এই সংবিধানটাই মেন কারণ। এই দেশে দুঃশাসন, এই দেশে নৈরাজ্য, এই দেশে হিটলারি শাসন, এই দেশে জালেমের শাসন বারবার কায়েম হচ্ছে ওই 72 সালের সংবিধানের কারণে। কে বলছে? জাপান গভর্নমেন্ট বলছে। আবার আমাদের সংবিধানটা যখন লেখা হয় 1972 সালে সংবিধান লেখা হয়, 1972 সালের ঠিক 1.5 মাস পরে আমেরিকান গভর্নমেন্ট তারা জানতে চায় যে বাংলাদেশ স্বাধীন হলো, 71 সালের যুদ্ধ করে 16 ডিসেম্বর স্বাধীন হলো, সদ্য স্বাধীন দেশ একটা সংবিধান লিখলো 1 বছরের মধ্যে। 1972 সালে 16 ডিসেম্বর সংবিধান লেখা হয়। এই সংবিধানটা কেমন লিখলো আমেরিকান গভর্নমেন্ট এটা ইনভেস্টিগেশন করে দেখে যে এই সংবিধান একটা ইন্টারেস্টিং ডকুমেন্ট। ওরা বলতেছে এই সংবিধানটা যুদ্ধ করেছে যে সমস্ত আদর্শের জন্য, সেই আদর্শ বাস্তবায়নের জন্য এই সংবিধান লেখা হয় নাই। এই সংবিধান লেখা হয়েছে হিন্দুত্ববাদী আদর্শ বাস্তবায়নের জন্য। এটা তো একটা ইন্টারেস্টিং ডকুমেন্ট। এই নিউজটা কবে পাবলিশ হয়? 1972 সালে 16 ডিসেম্বর সংবিধান লেখা হয়, ঠিক 1 মাস 15 দিন পরে, অর্থাৎ 1973 সালের 2রা ফেব্রুয়ারি এশিয়ান সার্ভে রিপোর্টে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো প্রচারিত আছে। এটা তো একটা ইন্টারেস্টিং ডকুমেন্ট। বাংলাদেশ শেখ মুজিব একটা সদ্য স্বাধীন দেশে সংবিধান লিখবে স্বাধীনতা যুদ্ধের আদর্শকে সামনে রেখে। স্বাধীনতা যুদ্ধের আদর্শ বাদ দিয়ে হিন্দুত্ববাদী আদর্শের সংবিধান লিখেছে। এ কথা কে বলেছে? আমেরিকা বলেছে। এ কথা আপনি এখন যদি গুগলে সার্চ দেন এই তথ্যটা পাবেন। ওই সংবিধানই কিন্তু আমরা মেনে চলে আসতেছি 53 বছর যাবৎ। তো কেন ন্যায় বিচার পাবেন? ন্যায় বিচারের সংবিধান তো এটা না। এটা হচ্ছে উদ্দেশ্য হলো এখান থেকে ইসলাম উৎখাত করা, এখান থেকে মুসলমান ধর্ম, মুসলমান সংস্কৃতি, মুসলিম কালচার, মুসলমানদের প্রতিষ্ঠান, নামাজ ঘর, মসজিদ, ঈদগাহ, কবরস্থান এই ভারতবর্ষের মাটি থেকে উচ্ছেদ করা, যেটা এখন চলতেছে ভারতে। সারা ভারতবর্ষে মুসলিমদের বিরুদ্ধে উৎখাত চলতেছে। এই উদ্দেশ্যেই এই সংবিধানটা লেখা হয়েছিল। সংবিধানের আদর্শ কয়টা? 4টা। রাষ্ট্র পরিচালনার নীতি 4টা। এই যে কি বলে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এটা আমাদের যুদ্ধের নীতি নয়। আমাদের যুদ্ধের আদর্শ 9টা। আমরা মানুষের মুখে আমাদেরকে শেখায় আর কি 3টার কথা বলে: সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে এই 3টার কথা আমরা আমাদের এই পণ্ডিতদের মুখে যারা লেখাপড়া শিখেছে টিচাররা আমরা বলে নো, নট 3টা, 9টা আদর্শ। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে 9টা আদর্শের কথা উল্লেখ আছে। এবং এই 9টা আদর্শ আমি সারা পৃথিবীর সংবিধান কম্পারেটিভ স্টাডি করেছি। এত বড় উৎকৃষ্ট দলিল আমি পৃথিবীতে তেমন আর পাইনি। কিন্তু একজন ব্যক্তি, তার নাম হচ্ছে উইলিয়াম মন্টেগোমারি ওয়াট, তিনি 2টা বই লিখছেন। যদিও না উনি বিধর্মী লোক, ইসলাম বিদ্বেষী, 2টা বই লিখছেন, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু অ্যাট মক্কা অ্যান্ড হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু অ্যাট মেদিনা। 2টা বই লিখছেন। ওই বইতে বলতেছেন যে পৃথিবীর প্রথম লিখিত রিপাবলিকান সংবিধান হলো 624 খ্রিস্টাব্দে লিখিত মদিনার সনদ। ওইটাকে প্রথম লিখিত সংবিধান হিসেবে উনি ঘোষণা করছেন। যদিও আমেরিকা একটা সংবিধান লিখেছে সেই 8ম শতাব্দীতে, তারা বলতেছে এটা পৃথিবীর প্রথম রিপাবলিকান সংবিধান। কিন্তু মন্টেগোমারি উইলিয়াম উনি একজন পাশ্চাত্যের পণ্ডিত, অমুসলিম পণ্ডিত, ইতিহাসবিদ। উনি কিন্তু এই মদিনার সনদ 624 খ্রিস্টাব্দে যেটা লেখা আছে এটাকে প্রাধান্য দিচ্ছেন। এটাই পৃথিবীর লিখিত সংবিধান। এবং ওই সংবিধানের আপনার 52টি ধারার মধ্যে
যে কয়টি ধারা আছে, এই ধারার মধ্য থেকে 1776 সালের 4 জুলাই আমেরিকান বাসীরা যখন ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করে, সেই 624 খ্রিস্টাব্দে মদিনা সনদের মূল কয়েকটা বাণী নিয়ে এই আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়েছে। আপনি শুনলে বিস্মিত হবেন, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের যে মূল বাণী তার প্রত্যেকটাই মদিনা সনদে পাবেন। সাম্যের কথা মদিনা সনদে পাবেন, সুবিচারের কথা মদিনা সনদে পাবেন, ন্যায় বিচারের কথা মদিনা সনদে পাবেন, মানবিক মর্যাদার কথা মদিনা সনদে পাবেন, স্বাধীনতার কথা পাবেন, সার্বভৌমত্বের কথা পাবেন। এ সমস্ত কথা বা এই যে জনগণের মানে যে অভিমত, পাবলিক অপিনিয়ন যে সর্বশ্রেষ্ঠ অপিনিয়ন, সভরেন্টি থাকতে হবে, এ কথা মদিনার সনদে উল্লেখ আছে। এটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখ আছে। আমাদের স্বাধীনতার সনদ এত বড় মূল্যবান দলিল, যেটা আমরা আমাদের শিক্ষকরা বা আমাদের বর্তমান সরকার বা অতীত সরকার এগুলো আমাদেরকে শেখায় নাই। ওর মধ্যে কি গুরুত্বপূর্ণ দলিল, কি গুরুত্বপূর্ণ আদর্শ আছে। শতভাগ হিন্দুত্ববাদ আদর্শে লিখিত 1972 সালের সংবিধান। সামনে জনগণ এটা নিয়ে লড়াই করছে, এটা কতটুকু গ্রহণ করা হবে, কতটুকু গ্রহণ করা হবে না, এটা জনগণ দেখবে। তবে 72 সালের সংবিধান এটা হিন্দুত্ববাদী সংবিধান। এই সংবিধান যখন লেখা হয় 72 সালে, এই সংবিধানের সঙ্গে ইন্ডিয়ান সংবিধানের তুলনা করে দেখবেন, দুটি সেন্টেন্স বাদে ইন্ডিয়ান সংবিধানে যা আছে 98% বাংলাদেশ সংবিধানে এই একই কথা লেখা আছে। দুটি সাবজেক্ট হলো জুডিশিয়াল রিভিউ আর একটা হচ্ছে রুল অফ ল। এই দুটি শব্দ ভারতীয় সংবিধানে নাই। আর আমাদের সংবিধানে যা আছে সমস্ত ভারতের সংবিধানে আছে। ভারতের সংবিধান যখন লিখতে বসে, যখন 1946 সালের 9 ডিসেম্বর ভারতীয় সংবিধান লিখতে বসে, এই সংবিধান লেখার প্রাক্কালেই শুরুতেই ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল, তার নাম হলো ক্লেমেন্ট অ্যাটলি, আর সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম হলো উইনস্টন চার্চিল। সাবেক প্রধানমন্ত্রী এবং সিটিং প্রধানমন্ত্রী 1946 সালে 1947 সালে এই ভারতের সংবিধান লেখা সম্পর্কে মন্তব্য করেছে, এটা একটা বর্ণ হিন্দুদের লেখা একটা দলিল। এখানে ওই ভারতবর্ষে মুসলমান, খ্রিস্টান, ইহুদি বা অন্য ধর্মের লোক, এদের ভবিষ্যৎ রাজনৈতিক যে আশা আকাঙ্ক্ষা সব ধ্বংস হয়ে যাবে যদি ওরা এই ধরনের সংবিধান লেখে। কে বলেছে? ব্রিটেন বলেছে। তাহলে ব্রিটেন বলতেছে কি, যে হিন্দুত্ববাদী সংবিধান লিখলে ভবিষ্যতে ওই দেশের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় মানে মুসলমান, খ্রিস্টান, শিখ, ইহুদি, এদের অস্তিত্ব থাকবে, ভারসাম্য থাকছে না। 1947 সালে 46 সালে বলে গেছে, দলিলে লেখা আছে। এই কথা কিন্তু 1929 সালের 31শে ডিসেম্বর, 1928 সালের 31শে ডিসেম্বর এবং 1929 সালের 1 জানুয়ারি অল ইন্ডিয়া মুসলিম লীগের কনফারেন্সে লেখা হয়েছে, এই হিন্দুত্ববাদী সংবিধান যদি ভারতবর্ষে কার্যকরী হয় তাহলে এই ভারতবর্ষের মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। কোথায় লেখা আছে? অল ইন্ডিয়া মুসলিম লীগের কনফারেন্সে, দিল্লিতে সেই কনফারেন্সটা হয়েছিল। ভারতে যে সংবিধান আজকে প্রচলিত আছে, এই সংবিধানটা লেখা হয়েছিল 1928 সালে। 1928 সালের সংবিধানের বিরুদ্ধে মুসলমানরা আপত্তি দিয়েছিল যে তোমাদের এই সংবিধান লিখলে মুসলমানদের ভবিষ্যৎ অস্তিত্ব থাকবে না। ওখানে মোহাম্মদ আলী জিন্নাহকে একটা রিপোর্ট দিতে বলা হয়েছিল। মোহাম্মদ আলী জিন্নাহ ওখানে বলেছিল যে ওই ভারতে যে হিন্দুরা সংবিধান লিখেছে তার নাম হলো মতিলাল নেহরু। ওই নেহরুর রিপোর্ট সম্পর্কে মিস্টার জিন্নাহ বলতেছে, দ্য রিপোর্ট অফ নেহরু হ্যাজ অ্যাডপ্টেড এ ন্যারো মাইন্ডেড পলিসি হুইচ উইল রুইন, মানে সর্বনাশ করে দেবে, হুইচ উইল রুইন দ্য অল পলিটিক্যাল ফিউচার অফ অল মুসলিম ইন ব্রিটিশ ইন্ডিয়া। যদি ওই হিন্দুরা ওই সংবিধান এখানে কার্যকরী করে, বলবৎ করে, তাহলে মুসলমানদের রাজনৈতিক স্বার্থ, ধর্মীয় স্বার্থ, তাদের ধর্ম, কর্ম, ইসলাম সব ধ্বংস হয়ে যাবে। অল ইন্ডিয়ান মুসলিম লীগের প্রেসিডেন্ট মিস্টার মোহাম্মদ আলী জিন্নাহ এই কথা বলেছেন। যে কথা
1929 সালে বলেছে জিন্নাহ, সেই কথা 1947 সালে বলতেছে ব্রিটিশের প্রধানমন্ত্রী, সেই কথা 1972 সালে বলতেছে আমেরিকা, সেই কথা বলতেছে 2013 সালে জাপান। Right, right, right. তো স্যার অনেক দুর্লভ এবং অনেক এই মূল্যবান ন্যায় কথা বিচার আমরা শুনলাম। পাবো না। জুলাই গণহত্যায় যারা জীবন বলিদান করেছেন, আমাদের ভবিষ্যৎ বংশধরদের একটা সুশাসন প্রতিষ্ঠার জন্য, সুবিচার, সুন্দর একটা সমাজ, সুশাসনের জন্য যে জীবন বলিদান করলো, 20,000 25,000 যারা আহত হলো, গুরুতর জখম হলো, এর 1%ও ন্যায় বিচার পাবে না। সেটা কি আশঙ্কার কথা আপনি বলছেন? আশঙ্কা না, আমি 100% লিখে দিতে পারি, 1%ও ন্যায় বিচার। কথাটা হলো আমার এই যে এই জুলাই হত্যাকাণ্ডের যারা যে বিচার পদ্ধতি চালাচ্ছে এখন বর্তমানে, জি, সেই বিচার পদ্ধতিতে 100% যারা ভিকটিম তারা ন্যায় বিচার পাবে না, 100% যারা আহত হয়েছিল তারা ন্যায় বিচার পাবে না, ওই যে 1,500-এর মতো যারা জীবন বলিদান করেছে তাদের বাপ মা আত্মীয় স্বজন তারা সুবিচার ন্যায় বিচার পাবেন 100%। কারণ হচ্ছে এই বিচার পদ্ধতিটাই এমনভাবে সাজানো হয়েছে যে সুবিচার যাতে না পায়, কিন্তু মনে হচ্ছে যে সুবিচার পাবে, আসলে সুবিচার পাবে না। এই সুবিচার সম্পর্কে ভারতীয়দের, ইংরেজদের সুবিচার সম্পর্কে একজন ফার্সি কবি বলেছেন যে যে এই বিচারিক পদ্ধতি সম্পর্কে বলেছে, জো জিতা ও হারা হয়, আর জো হারা ও তো মরা হয়। বিচার পদ্ধতি এমন মনে হচ্ছে যিনি হেরে গেছেন, যিনি জিতে গেছেন অ্যাকচুয়ালি তিনি হেরে গেছেন, আর যিনি হেরে গেছেন তিনি তো মরেই গেছেন। এই হলো বিচার পদ্ধতির শেষ ফল। কারণ ন্যায় বিচারের যে নীতি, ন্যায় বিচার কোন নীতিতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এই গভর্নমেন্ট 1998 সালে, বাংলাদেশ গভর্নমেন্ট 1998 সালে ন্যায় নীতির আইনে সই করেছে, কিন্তু এই ন্যায় নীতির যে পদ্ধতি আজও পর্যন্ত বাংলাদেশে এটা বাস্তবায়িত হয়নি, প্রতিষ্ঠিত হয় নাই। বাংলাদেশে ন্যায় নীতি প্রতিষ্ঠিত হলে রুল অফ ল প্রতিষ্ঠিত হতে হবে, এবং আমাদের যে ফৌজদারি বিচারিক সিস্টেম, জি, সেই রুল অফ ল এর কোনো বালাই নেই। কারণ রুল অফ ল এ বিচার ব্যবস্থা সম্পর্কে বলতেছে, ফৌজদারি বিচার ব্যবস্থা সম্পর্কে বলতেছে যে অ্যান ইফেক্টিভ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, অ্যান ইফেক্টিভ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ইজ দ্য কি অ্যাসপেক্ট অফ দ্য রুল অফ ল। রুল অফ ল এর কি অ্যাসপেক্ট হলো ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, হুইচ ইজ ক্যাপেবল অফ ইনভেস্টিগেটিং অ্যান্ড অ্যাডজুডিকিং দ্য ক্রিমিনাল অফেন্সেস। অর্থাৎ এই বিচার ব্যবস্থায় যেন বিচার বিভাগ যেন অপরাধের ঘটনার সঠিক তদন্ত করতে পারে, এই ক্ষমতা বিচার বিভাগের থাকতে হবে এবং বিচার করতে হবে। কিন্তু আমাদের দেশের যে বিচার বিভাগ, সেই বিচার বিভাগের তদন্ত সংস্থার উপরে কোনো কর্তৃত্ব নাই। বাংলাদেশের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যে তদন্ত সংস্থা, যেমন একটা আছে অ্যান্টি করাপশন বলা হয়, আমরা বলি অ্যান্টি করাপশন, ওখানে 99% জন ক্রিমিনালকে লালন করা হচ্ছে এবং ওই প্রতিষ্ঠানটা ওইভাবে প্রতিষ্ঠিত হয়েছে। বিচারিক ক্ষমতা অ্যান্টি করাপশন কেড়ে নিয়েছে আইনের মারপ্যাচে। অ্যান্টি করাপশনে যদি 100টা অভিযোগ যায়, 98টা অভিযোগ, ওই 98% অভিযোগ এই অ্যান্টি করাপশনের যারা অথরিটি, তারা যদি মনে করে এগুলো আমরা তদন্ত করব, আর এগুলো তদন্ত করব না, তাদের ইচ্ছার উপর নির্ভর করে, ডিসক্রিশনারি ক্ষমতার উপর নির্ভর করে, তাহলে 98টা নাকি তদন্ত করে না। আমি বাংলাদেশে আসার পরে অ্যান্টি করাপশনের গোয়েন্দা সংস্থার এক অফিসারের সঙ্গে আমার সঙ্গে দেখা করতে আসলে আমি তাকে জিজ্ঞেস করি যে তোমাদের কাছে যখন অভিযোগগুলো আসে তার মধ্যে কত পার্সেন্ট তদন্ত করার, কত পার্সেন্ট তদন্ত করো না, এটা সিদ্ধান্ত দেয় কে? তখন উনি বলল, স্যার আমাদের এই যে চেয়ারম্যান আছে, কি মেম্বার আছে, কি আছে, ওরা যারা আছে ওরা 98টা তদন্ত করে না, 2টা তদন্ত করে। এই যে 98টা তদন্ত করে না, এই তদন্ত না করার ক্ষমতা
অ্যান্টি কারাপশনকে কে দিয়েছে? কোনো আইন দেয় নাই। আইনের শাসন এটা বলে না, কিন্তু বাংলাদেশে সিস্টেমটা এমন করা হয়েছে, যারা একটু তদবির করে বাসে তাদেরটাই বিচারে হবে না। বিচারের ক্ষমতা অ্যান্টি কারাপশনের হাতে। অ্যাকচুয়ালি বিচারের ক্ষমতা থাকবে জুডিশিয়ারির হাতে। যে কোনো অভিযোগ, যে কোনো নালিশ এটা করবে বিচারকের কাছে, যে আমার বিচার করে দেন। কিন্তু তদন্ত সংস্থা বিচার করে দিচ্ছে 98%। তাদের বিচার শেষ, তাদের আর বিচার করা হচ্ছে না। অর্থাৎ জুডিশিয়ারির কোনো তদন্তের ক্ষমতা নাই। জুডিশিয়ারি যেখানে তদন্তের ক্ষমতা নাই, সেখানে মানুষ ন্যায় বিচার পাবে কি করে? এই জন্য বলতেছে যে অ্যান ইফেক্টিভ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ইজ এ কি অ্যাসপেক্ট অফ দ্য রুল অফ ল which will capable of investigating and adjudicating the criminal offences while ensuring the right of victims and the right of accused মানে আসামি is protected. যেখানে ভিকটিমের রাইট প্রটেক্টেড হয় না, সেখানে কোনোদিন ন্যায় বিচার হতে পারে না। বাংলাদেশের রাইট অফ ভিকটিম আজ পর্যন্ত কোনো সংবিধানে বা কোনো আইনে রাইট অফ ভিকটিম নাই। যদিও 1998 সালে বাংলাদেশ গভর্নমেন্ট সই করেছে, কিন্তু ওই পদ্ধতি আজও পর্যন্ত অ্যাপ্লাই হয় নাই। আজও পর্যন্ত জুডিশিয়ারির ক্ষমতা নাই। অ্যান্টি কারাপশনে যে 98% মামলা বিচার না করে ফেলে রাখছে, জুডিশিয়ারির কোনো কিছু করার, যদিও দায়িত্ব জুডিশিয়ারির উপরে আছে, বিচার বিভাগের উপরে দায়িত্ব আছে। কারণ বিচার বিভাগ, হোয়াট ইজ বিচার বিভাগ? জুডিশিয়ারি ইজ দ্য গ্যারান্টার অফ রুল অফ ল, জুডিশিয়ারি ইজ দ্য গ্যারান্টার অফ ফান্ডামেন্টাল রাইটস, জুডিশিয়ারি ইজ দ্য গ্যারান্টার অফ লিবার্টি, জুডিশিয়ারি ইজ দ্য গ্যারান্টার অফ হিউম্যান রাইটস, judiciary is the guardian of the constitution, judiciary is the judiciary is the final arbiter of the constitution. স্যার একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, এটা যে আপনার এই কথা সূত্র ধরেই, যেখানে যে মানুষ এখনো, আমাদের দেশের মানুষ যারা নির্যাতিত, নিপীড়িত বা বিচার প্রার্থী, তাদের এখনো আশা ভরসা শেষ আশ্রয়স্থল কিন্তু মানুষ জুডিশিয়ারি কি মনে করে? জুডিশিয়ারিকে মনে করে। জুডিশিয়ারিকে এমনভাবে তৈরি করা হয়েছে, এই কথার উত্তর তাহলে আমি অন্যভাবে দেব, ঐতিহাসিকভাবে দেব। এই ভারতবর্ষে যে আইনগুলো রচনা করে গেছেন, তার নাম হচ্ছে লর্ড মেকলে। তো লর্ড মেকলেকে আইন কমিশনের চেয়ারম্যান বানানো হয়েছিল 1934 সালে, 1934-এ, 1834 সালে ভারতে একটা ল কমিশন তৈরি করা হয় এবং যার নেতৃত্বে করা হয় তার নাম হচ্ছে লর্ড মেকলে। লর্ড মেকলেকে ব্রিটিশ গভর্নমেন্ট তার পার্লামেন্টে ডেকে বলে, এই যে আইন কমিশনের চেয়ারম্যান মহোদয়, আপনাকে ওখানে চেয়ারম্যান বানিয়ে পাঠানো হচ্ছে ভারতবর্ষে কি জন্য জানেন? আমরা ভারতবর্ষ হাজার হাজার বছর শাসন করব, হাজার হাজার বছর শাসনের সাথে শোষণ করব। কিন্তু এই অবস্থাতে ওই ভারতবাসী ওদেরকে শাসন শোষণ করবে, কিন্তু ওরা যেন চিৎকার করে কাঁদতে না পারে, এমনভাবে একটা জুডিশিয়াল সিস্টেম তৈরি করতে হবে। 1935 সালের 2রা ফেব্রুয়ারি আপনার ব্রিটিশ পার্লামেন্ট প্রসিডিং যদি পড়ে দেখেন, ওইখানে লেখা আছে, গুগলে সার্চ দিলেও পাওয়া যাবে। এই কথাগুলো ভারতের প্রথম যিনি ল কমিশনের চেয়ারম্যান, তাকে বলা হয়েছিল এমনভাবে বিচার আচার সিস্টেম করে দেওয়া হবে, মনে হচ্ছে যে বাদী বিচার পেয়ে যাচ্ছে, সুবিচার, বিবাদীও পেয়ে যাচ্ছে, কিন্তু বাদীও বিচার পাবে না, বিবাদীও বিচার পাবে না। এর ফাঁকে ওরা যে মামলা চালাবে, মামলা চালানোর সময় যত টাকা সংসারের সব জজকে দিতে হবে। জজ হচ্ছে শ্বেতাঙ্গ, আবার উকিল তখন শ্বেতাঙ্গ ছিল, ওই শ্বেতাঙ্গ দিতে হবে। দারোগা যারা পুলিশ, ওটাও শ্বেতাঙ্গ ছিল। সব টাকা নিয়ে যায় দারোগা ইংরেজদেরকে দিবে, সব টাকা নিয়ে যায় ইংরেজ উকিলকে দিবে, সব টাকা নিয়ে যায় দারোগা বিচারককে দিবে, বাদী ফতুর, সব শেষে বাদী বিবাদী ফতুর হয়ে যাবে।
কিন্তু মামলা চালাবে দুজন, একজন আর একজনের বিরুদ্ধে। ওরা এটাতে ব্যস্ত থাকবে, আমরা লুট করব আর শোষণ শাসন করব, করবো। হাজার হাজার বছর শোষণ করব। আমরা কিন্তু বহু সারা ভারতে রেল লাইন টেল লাইন সব বসানো হচ্ছে, হাজার হাজার কোটি টাকা খরচ করে আমরা এটা করতেছি। ওদেরকে শোষণ করব, শাসন করব, কিন্তু এই মামলার জালে আটকায় থাকবো, ওরা যেন আমাদের বিরুদ্ধে আন্দোলন করার সুযোগ না পায়। তুমি আইন তৈরি করবে এইভাবে। লর্ড মেকলেকে এই কথা বলেছিল 1835 সালের 2রা ফেব্রুয়ারি। প্রসিডিং অফ হাউস অফ কমন্স পড়লে বের করলে পাবেন। স্যার অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক সময় আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আসলে আপনার কাছ থেকে শিখার, জানার এবং এই জাতির জন্য অনেক কিছু রয়েছে আমাদের, যেগুলো আমাদের জন্য আসলে এতদিন জানি নেই আমরা। আসলে এবার 2013 সাল বললেন, 13 সাল থেকে আজকে পর্যন্ত এই সময়টা আমরা আসলে অন্ধকারে ছিলাম। মানে আপনার যেই জুডিশিয়াল সিস্টেম বা আমাদের জুডিশিয়াল যে কথাগুলো বললেন, জি, তো সামনের দিনে আমরা আরও অপেক্ষা করব স্যার। আবার কোনো এক সময় আপনি আমাদেরকে, আমরা আপনার কাছে সময় নিব, আসবেন। থ্যাংক ইউ স্যার অনেক 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 ধন্যবাদ। জুডিশিয়ারি সম্পর্কে বহুত কথা বলার আছে, বহুত বিষয় জানার আছে। আমরা সমৃদ্ধ হব। জুডিশিয়াল কমিশনও গঠন করা হয়েছে, আমি জানি না, বিভিন্ন কমিশন সংস্কার কমিটি করা হয়েছে। জি, এইসব সংস্কার কমিটি কে কি রিপোর্ট দিয়েছে আমি তেমন কিছু আমার নজরে পড়ে নেই, এক্সেপ্ট লোকাল গভর্নমেন্টের যে রিপোর্টটা দিয়েছে, জি। এখানেই কেবলমাত্র আইনের শাসনের বিষয়গুলো নিয়ে আসছে, স্যার, এছাড়া আর কেউ। আবার কোনো এক সময় স্যার আপনাকে আমরা আমন্ত্রণ জানাবো, আমাদেরকে আবার স্যার ধন্য করবেন আপনি এসে। কি সুপ্রিয় দর্শক, পাঠক, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। আজকে আমরা একজন সাহসী মানুষের কথা শুনলাম, ন্যায় বিচারের কথা বললেন, যিনি নিজের জীবনকে ঝুঁকিতে রেখেও ন্যায় বিচারের পক্ষে রায় দিয়েছিলেন এবং একটি দৃষ্টান্ত হয়ে থাকবে সেটি এই জাতির জন্য যুগ যুগ ধরে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।